নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র আমার যেমন পছন্দ হচ্ছে, আপনাদের সব্বার পছন্দ হচ্ছে দেখে আমি সত্যিই অভিভূত। শুরু করি আজ চতুর্থ পর্ব। 10। সকালে ঘুম ভেঙে সৈনিকদের থেকে জীবসিদ্ধি জানতে পারল যে চাণক্য অনেকক্ষণ আগেই উঠে পড়েছেন। প্রাতঃকালীন পূজা পাঠ আদি সেরে তিনি মহলের সম্মুখে বারান্দার দিকে গিয়েছেন। আচার্যর সঙ্গে প্রহরী আছে? প্রশ্ন করল জীবসিদ্ধি। তাকে আশ্বস্ত করে প্রহরী জানালো যে আচার্যর সঙ্গে একজন সৈনিক আছে। কিছুটা স্বস্তি বোধ করল জীবসিদ্ধি। সে এখানে এসে থেকে কিছুতেই নিশ্চিন্ত হতে পারছে না। ওর বারবার মনে হচ্ছে বিপদ লুকিয়ে ওদের জন্য অপেক্ষা করছে। চাণক্যর প্রাণ সংশয় হওয়ার আশঙ্কা তার মাথায় সব সময় থাকে। নিজের কাজকর্ম সেরে জীবসিদ্ধি মূল বারান্দায় এসে দাঁড়ালো। দেখল চাণক্য বারান্দার ধারে দাঁড়িয়ে সেখান থেকে আশপাশ পর্যবেক্ষণ করছেন। জীবসিদ্ধি ইশারায় মগধের সৈনিকটিকে চলে যেতে বলল। সে থাকতে আলাদা অঙ্গরক্ষকের প্রয়োজন চাণক্যর পড়বে না। সুপ্রভাত আচার্য। তার দিকে চাণক্য ঘুরতে জীবসিদ্ধি দেখতে পেল চাণক্যর হাতে 2 টুকরো গুড়। 1 টুকরো জীবসিদ্ধির দিকে বাড়িয়ে দিয়ে চাণক্য বললেন, সুপ্রভাত জীবসিদ্ধি, এই নাও আখের রস থেকে বানানো এই গুড়। খুব মধুর স্বাদের সঙ্গে একটা সুগন্ধও আছে। খাও খাও। না, একদম না। এই সকাল সকাল ওই স্বাদ আমি সহ্য করতে পারবো না। সবে কিছু ফল দিয়ে প্রাতরাশ সমাধা করেছি। আপনি কিভাবে যে সকালেই মধুর দ্রব্য খেতে পারেন তা আমার কাছে বরাবরের আশ্চর্য। চাণক্য নাসিকা দিয়ে একটা হুপ জাতীয় শব্দ করে বললেন, জিভে মধুর স্বাদ না পেলে আমার মস্তিষ্ক কাজ করে না। তুমি কিভাবে যে এত কম মধুর দ্রব্য খেয়ে সুস্থ স্বাভাবিক চিন্তা ভাবনা করো তা বিষ্ণু জানেন। ঠিক যেভাবে আর 5টা মানুষ থাকে সেভাবে। সেই জন্যেই তারা চাণক্য নয়, বুঝলে হে জীবসিদ্ধি? তর্কে গুরুকে হারানো তার পক্ষে অসম্ভব জেনেই জীবসিদ্ধি প্রসঙ্গ পাল্টালো। এই ঠান্ডা সকালে এখানে দাঁড়িয়ে কি দেখছেন আপনি আচার্য? আবার বারান্দা থেকে বাইরে ফিরে দূরে চাইলেন চাণক্য। নাগর নগরীর শেষ সীমানায় দিগন্ত রেখায় হিমালয় পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। চাণক্য উদাস ভঙ্গিতে বললেন, প্রকৃতির অপরূপ শোভা দেখছি হে জীবসিদ্ধি। জীবসিদ্ধি হাসি চাপার ভঙ্গিতে মুখে হাত দিল। চাণক্য সেটা খেয়াল করে গলায় কপট রাগ ফুটিয়ে বললেন, হাসছ কেন? প্রাকৃতিক সৌন্দর্য কি আমার বোধগম্যের ঊর্ধ্বে? না, ঠিক উল্টো। আপনি তো এই সব সৌন্দর্য ইত্যাদির ঊর্ধ্বে। তাই আপনার শিষ্য হিসাবে এটা বিশ্বাস করতে পারলাম না যে এই শীতের সকালে আচার্য চাণক্য প্রাকৃতিক শোভা দেখতে খোলা বারান্দায় এসে দাঁড়িয়েছেন। ক্ষমা করবেন, কি দেখছেন এখানে দাঁড়িয়ে আচার্য? চাণক্য এবার গম্ভীরভাবে উত্তর দিলেন, মহারাজ সুবর্মা এই আমার জায়গায় দাঁড়িয়ে শরবিদ্ধ হয়েছিলেন। নিচে ছিল একদল লোক, আর দুর্গের উঁচু প্রাচীরে দাঁড়িয়েছিল প্রহরীরা, কিছুটা করে তফাতে, ঠিক যেমন এখন দাঁড়িয়ে আছে। জীবসিদ্ধিও এগিয়ে গিয়ে চাণক্যর পাশে দাঁড়ালো। তাকিয়ে দেখল সত্যি উঁচু চওড়া প্রাচীরের উপরে কিছুটা ব্যবধানে একজন সৈনিক দাঁড়িয়ে আছে। কিছুটা গুড় ভেঙে মুখে দিয়ে চাণক্য বললেন, ধরে নেওয়া যেতে পারে উৎসবের দিন প্রহরী সংখ্যা আরও বেশি ছিল এবং এই চারিদিক প্রাচীর ঘেরা বড় প্রাঙ্গণে ছিল অনেক সাধারণ নাগরিক এবং সৈনিক। এবার এই নিচে ভিড় করা মানুষদের মধ্যে থেকেই একজন আততায়ী হতে পারে, অথবা বাইরের জনপদ থেকে আসা প্রতিযোগীদের কেউও হত্যাকারী হতে পারে। আবার এও হতে পারে যে এই সৈনিকদের মধ্যেই কেউ হত্যাকারী।
হয় এই প্রাচীরের উপর থেকে অথবা নিচের প্রাঙ্গণ থেকে কেউ তীর নিক্ষেপ করেছে। সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো প্রাচীরের উপর থেকেই বাণ নিক্ষেপ করা সহজ এবং সেই সম্ভাবনাই বেশি। তাছাড়া এই এখনো দেখুন, বেশিরভাগ সৈনিকই বল্লম সহ তীর ধনুক অস্ত্রে সজ্জিত দাঁড়িয়ে আছে প্রাচীরে। দূর থেকে আগত শত্রুর উপর আক্রমণ করার জন্যে ধনুর্বাণই সবচেয়ে কার্যকরী। তাই প্রাচীরে প্রহরা দেওয়া সৈনিকদের হাতে ধনুর্বাণ থাকবেই। তাদেরই মধ্যে কেউ হত্যাকারী হওয়ার সম্ভাবনা প্রবল। তবে প্রাঙ্গণে সেই সময় একদল দক্ষ ধনুর্ধরও উপস্থিত ছিল, সেটাও ভুললে চলবে না। নিচ থেকে উপরের দিকে বাণ নিক্ষেপ তুলনামূলকভাবে কঠিন হলেও একজন দক্ষ ধনুর্ধরের পক্ষে তা একেবারেই অসম্ভব না। আর সাধারণ নাগরিক, তাদের মধ্যে থেকে কেউ ছদ্মবেশী হত্যাকারী নয় কিভাবে নিশ্চিত হচ্ছ? সাধারণ নাগরিকদের পক্ষে এই কাজ কিভাবে সম্ভব আচার্য? একটি ছুরি বা সামান্য বিষ না হয় কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা সম্ভব, কিন্তু একটা গোটা ধনুক কি কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখা সম্ভব? প্রহরীদের চোখ এড়িয়ে কি একটা ধনুক আর বাণ নিয়ে এই মহলের প্রাঙ্গণে ঢোকা সম্ভব? কখনোই নয়। শেষ গুড়ের অংশটাও মুখে দিয়ে চাণক্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব যুক্তি তো বুঝলাম হে জীবসিদ্ধি, কিন্তু কোন জাদু বলে এতগুলো লোকের দৃষ্টিভঙ্গি এড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকা রাজার দিকে তীর মারা সম্ভব, সেটাই তো বুঝতে পারছি না। কোনো যুক্তিতেই যে এই প্রশ্নের উত্তর হয় না। একটু ভেবে জীবসিদ্ধি বলল, প্রহরীরা নিশ্চয়ই প্রাচীরে দাঁড়িয়ে নিচের প্রাঙ্গণে খেলা দেখায় ব্যস্ত ছিল। এই অবস্থায় নিচে দাঁড়িয়ে থাকা কারুর পক্ষে সবার অলক্ষ্যে ধনুকে বাণ চড়িয়ে সেটা নিক্ষেপ করা সত্যিই অসম্ভব। অতএব আমার প্রথম যুক্তির দিকেই কিন্তু পাল্লা ভারী হচ্ছে আচার্য। অর্থাৎ তুমি বলতে চাইছ যে প্রাচীরে সেই সময় প্রহরায় থাকা সৈনিকদের মধ্যে থেকেই কেউ হত্যাকারী? হ্যাঁ, ভেবে দেখুন, সকল সৈনিক নিচে প্রাঙ্গণের দিকে তাকিয়ে আছে, প্রতিযোগিতা উৎসব দেখতে মগ্ন। সেই সুযোগে যদি কোনো একজন সৈনিক বাণ নিক্ষেপ করে, হয়তো তার পাশের জন্য টের পাবে না। চাণক্য কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, জীবসিদ্ধি, এই মুহূর্তে প্রাচীরে কতজন প্রহরী আছে গুনে দেখো তো। 30 জন গুনে দেখেছি আগেই। বেশ, তাহলে উৎসবের দিন আরও বেশি সংখ্যক প্রহরী ছিল প্রাচীরে, অন্তত আরও 20 জন তো ছিল বলেই অনুমান। জিজ্ঞেস করলে সঠিক সংখ্যাটাও জেনে যাব সহজেই। হ্যাঁ, ঠিকই। তবে এবার বলো, যদি বা এই নিচের প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষের কথা বাদও দিই, ধরে নিই যে তাদের মধ্যে একজনও সেই মুহূর্তে উপরের দিকে দেখছিল না, তারপরেও প্রাচীরে সেই মুহূর্তে প্রহরায় থাকা 50 বা তারও বেশি সৈনিকদের মধ্যে কারুরই চোখে পড়ল না যে তাদেরই মধ্যে একজন ধনুকে বাণ চড়ালো, সেটা বারান্দার দিকে তাক করে নিশানা করল এবং তারপর স্বর নিক্ষেপ করল, অথচ একজন, মাত্র একজনও সেটা দেখতে পেল না? না হে জীবসিদ্ধি, এ হতেই পারে না। জীবসিদ্ধি কোনো উত্তর দিতে পারল না। দুজনে কিছুক্ষণ চুপচাপ বাইরের দিকে তাকিয়ে থাকল। শেষে জীবসিদ্ধি প্রশ্ন করল, আচ্ছা, দর্শক, প্রতিযোগী ও সৈনিক বাদেও কিন্তু আরও 2 জন এই বারান্দাতেই উপস্থিত ছিল। তাদেরই মধ্যে কেউ বা হয়তো 2 জনই একসঙ্গে স্বর করে মহারাজকে হত্যা করেছে, হতে পারে না? চাণক্য আনমনাভাবে নিজের বুকের উপর এসে পড়া কেশশিখায় হাত বোলাতে বোলাতে বললেন, সে সম্ভাবনাও আমি আগেই বিবেচনা করে দেখেছি। হ্যাঁ, চিত্রবর্মা যেহেতু যুবরাজ, তাই তার পক্ষে মন্ত্রীর সঙ্গে মিলে রাজাকে হত্যা করার সম্ভাবনা প্রবল। হত্যাকারী হিসাবে তার উদ্দেশ্য বা হেতুও যথেষ্ট শক্তিশালী। কিন্তু এই বারান্দায় না থাকলেও
দরজার কাছে ও আশেপাশে কিন্তু অন্য প্রহরীরা ছিল। চিত্রবর্মা বা শ্রীশৈল ধনুক থেকে বাণ নিক্ষেপ করলে তারা কেউ না কেউ দেখতে পেতই। জীবসিদ্ধি পেছন ঘুরে বারান্দায় ঢোকার দরজার দিকে তাকিয়ে বলল, যদি সেই দরজার কাছে দাঁড়ানো রাজার অঙ্গরক্ষকও এই হত্যাকাণ্ডে যুক্ত হয় তাহলে? কিন্তু তাহলেও কিছু সমস্যা থেকে যাচ্ছে। মনে রেখো, রাজা সুবর্মা কণ্ঠে তীরবিদ্ধ হয়েছিলেন। সেই সময়ে তিনি এই বারান্দা থেকে প্রাঙ্গণের দিকে সামনে মুখ করে দাঁড়িয়েছিলেন, এই আমাদের মতো। সকলেই দেখেছে তাকে এই অবস্থাতেই মেঝেতে লুটিয়ে পড়তে। কিন্তু চিত্রবর্মা ও শ্রীশৈল এই বারান্দাতেই উপস্থিত থাকলেও তারা কিন্তু ছিলেন মহারাজের পেছনে, অর্থাৎ মহারাজ সুবর্মা তাদের দিকে পিঠ করেছিলেন। তাই কোনোভাবেই তাদের কারুর পক্ষেই মহারাজের সম্মুখ থেকে কণ্ঠে আঘাত করা সম্ভব ছিল না। তবে তারা নিজের হাতে হত্যা না করলেও তাদের মধ্যে কেউ যে রাজাকে হত্যা করতে আততায়ী নিযুক্ত করেনি সেই সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। ঠিকই, আমার ওদের দুজনকেই খুব সন্দেহজনক লাগছে। তোমার আজকাল বিশ্বের 3/4 মানুষকেই সন্দেহজনক লাগে জীবসিদ্ধি। গুরুর বক্রোক্তি গায়ে মাখল না জীবসিদ্ধি। প্রাচীরের দিকে তাকিয়ে থাকল। প্রহরীদের পালা বদল হচ্ছে এখন। রাত্রি 2 প্রহর ধরে যারা প্রহরা দিয়েছে এখন তাদের বিশ্রাম। তাদের জায়গায় অন্য একদল প্রহরী আগামী 2 প্রহর প্রহরা দেবে। জীবসিদ্ধি বলল, আজকে তাহলে আপনার পরিকল্পনা কি? ওই তীরন্দাজি প্রতিযোগীদের সঙ্গে আজকে কথা বলবো। তাদের নিয়ে আসতে বলেছি মন্ত্রী শ্রীশৈলকে। একটু ভেবে জীবসিদ্ধি বলল, আচ্ছা আচার্য, এমনও তো হতে পারে যে কোনো এক দুর্ধর্ষ ধনুর্ধর এমন কোনো যান্ত্রিক ধনুক নির্মাণ করেছে যা আকারে ছোট এবং যা দিয়ে সহজেই নিশানা করা যায়। আপনার কি মনে হয় এই হত্যাকারেই আমাদের কাঙ্ক্ষিত শকুনির সেই ধনুর্ধর, নাকি অন্য কেউ এই একই ধরনের তীর ব্যবহার করে আমাদের বিভ্রান্ত করতে চাইছে? একইভাবে উদাস ভঙ্গিতে দূরে হিমালয়ের দিকে তাকিয়েই চাণক্য উত্তর দিলেন, মোক্ষম প্রশ্ন হে জীবসিদ্ধি, মোক্ষম প্রশ্ন। 11 গতকাল সারা দিন ভেবেছেন বৈদ্য চক্রাচার্য। একটা সম্ভাবনা গতকাল থেকেই তাকে কুড়ে খাচ্ছে, কিন্তু এখন আর সেটা নিশ্চিত হওয়ার কোনো উপায় তার হাতে ছিল না। কিন্তু এটার প্রমাণ কোনোভাবে পাওয়া গেলে বড় সুবিধা হতো। আয়ুর্শাস্ত্র, শরীরবিদ্যা, শৈলশাস্ত্রর বিস্তর পুস্তকও তিনি পড়েছেন গতকাল, এবং সবশেষে একটি উপায় তিনি পেয়েছেন। হ্যাঁ, একটা উপায় এখনো আছে। এই সংশয়ের মীমাংসা একজনই করতে পারবেন। তার কাছেই এখন তিনি চলেছেন। আরও একবার পত্রটি খুলে দিনের আলোয় মেলে ধরলেন রাজা সিন্ধুসেনা। তার নিজের অক্ষর জ্ঞান নেই, তাই পত্র তিনি পাঠ করতে পারেন না, কিন্তু তার প্রধান অমাত্য শিক্ষিত। তিনিই গতকাল রাত্রে তাকে এই পত্র পড়ে শুনিয়েছেন, এবং তা শুনে গত রাত্রে মহারাজের ঘুম হয়নি। এখন সকাল হতেই তিনি জরুরি পরামর্শ করতে নিজের 2জন অমাত্যকে ডেকেছেন। নন্দর প্রধানমন্ত্রী থাকাকালীন অমাত্য রাক্ষস কয়েকবার কিছু কাজে পত্র লিখেছিলেন মহারাজ সিন্ধু সেনার কাছে। প্রধানমন্ত্রী গতকাল পরামর্শ দিয়েছিলেন যে সেই পুরনো পত্র দপ্তর থেকে খুঁজে বের করে যদি এই পত্রের সঙ্গে হাতের লেখা মেলানো যায় তবে আর কোনো সন্দেহ থাকবে না। সেই কারণে এখন মহারাজ অপেক্ষা করে আছেন তাঁর 2 মন্ত্রীর। অধৈর্য ভঙ্গিতে কক্ষের মধ্যে হেঁটে বেড়াচ্ছেন এবং মাঝে মাঝেই পত্রটি খুলে দেখছেন, যেন বারবার দেখলে তার অক্ষর জ্ঞান হয়ে যাবে। কক্ষে প্রবেশ করলেন 2 অমাত্য। তাদের হাতে 2টি ভূর্জপত্র, 2টি জীর্ণ, তবে একটি অন্যটির তুলনায় নতুন। পেয়েছেন? প্রশ্ন করলেন মহারাজ সিন্ধু সেনা। উত্তরে উপর নিচ ঘাড় নেড়ে প্রধান অমাত্য জানালেন, হ্যাঁ মহারাজ,
অনেক খুঁজে 2টি পত্র উদ্ধার করা গিয়েছে। একটি প্রায় অপাঠ্য, কালি হালকা হয়ে গিয়ে, তবে দ্বিতীয়টির লেখা এখনো কিছুটা পড়া যায়। জানলার পর্দা সরিয়ে দিলেন একজন অমাত্য এবং একটি মেজ আলোর কাছে রাখলেন। 3টি ভূর্জপত্র পাশাপাশি রেখে বেশ কিছুক্ষণ ধরে খুঁটিয়ে দুজন অমাত্য পরীক্ষা করলেন। কি বুঝলেন? এই লেখা অমাত্য রাক্ষসেরই। সিন্ধু সেনার প্রশ্নের উত্তরে জানালেন প্রধান অমাত্য। রাজা সিন্ধু সেনা নির্দেশ দিলেন, পত্রটি আরও একবার পাঠ করুন তো, শুনি। হালকা কেশে গলা পরিষ্কার করে প্রধান অমাত্য পড়তে শুরু করলেন। মহারাজ সিন্ধু সেনা, প্রথমেই অনুরোধ করব যে এই পত্র অতি গোপন বিবেচনা করবেন এবং পত্রপাঠ এটি আগুনে নিক্ষেপ করবেন। এই পত্র বহু পূর্বেই আপনাকে লেখার ইচ্ছে ছিল, কিন্তু গত 1 বছর চাণক্যর উপস্থিতিতে তা সম্ভব হয়নি। তবে এই সময়ের মধ্যে আমি তার মনে নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রোপণ করতে সক্ষম হয়েছি এবং অবশেষে তিনি আমার হাতে পাটলিপুত্রর দায়িত্ব দিয়ে মগধ ছেড়ে বেরিয়েছেন কয়েকদিন পূর্বে। এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম আমি এতদিন। প্রতিহিংসার সময় আসন্ন এবং আমি বিশ্বাস করি এই কাজে পূর্বের মতোই আপনাকে পাশে পাব। মগধের সিংহাসনে আমি আপনাকে অধিষ্ঠিত করার সংকল্পে ব্রতী হয়েছি। চাণক্যর অনুপস্থিতির সুযোগ নিয়েই সিংহাসন দখল করতে হবে মহারাজ। না, সম্রাট সিন্ধু সেনা। মগধের সেনার একটি বড় অংশ এই মুহূর্তে পাটলিপুত্রতে নেই। আপনি নিশ্চয়ই জানেন তারা চাণক্যর সঙ্গে কুলুতের পথে রয়েছে। অতএব এটাই আমাদের সুবর্ণ সুযোগ। তাই অবিলম্বে এই পত্রের উত্তর আপনি আমার বিশ্বস্ত দূত নিপুণকের মাধ্যমে আমাকে প্রেরণ করবেন। কিন্তু সাবধান, এই পত্রে কোথাও পরিচিত কারুর নাম ব্যবহার করবেন না। আপনার উত্তরে এই রূপ গূঢ় লেখরীতি অবলম্বন করবেন। যেমন চন্দ্রগুপ্ত রাহু, চাণক্য কেতু, মগধ পর্বত, পাটলিপুত্র নগর, মগধ সেনায় আমার বিশ্বস্ত সেনাপ্রধান ভদ্রকেতু, গৃধ্র, আপনি সমুদ্র, আমি দানব। নগরে প্রবেশ করতে পর্বত আরোহণ কবে করতে চান? রাহু আর কেতুর কি হবে? রাহুকে বন্দি করলেও কেতুকে হত্যা করা প্রয়োজন। আপনার কি মত? কত সৈন্যবল নিয়ে আপনি পর্বতে আসবেন? গৃধ্র আমাদের সঙ্গে আছে, সে বিশ্বাসঘাতকতা করবে রাজার সঙ্গে। আমার নির্দেশে আপনার জন্যে সেই তিথিতে রাজধানীর দ্বার খুলে দেবে আপনার সেনার প্রবেশের সুবিধার্থে। উত্তর সংক্ষিপ্ত এবং সাংকেতিক শব্দ ব্যবহারে দেবেন, যাতে এই পত্র না থাকলে আপনার উত্তরের মর্মোদ্ধার অসম্ভব হয়। জয় হোক। ইতি দানব। পত্রের শেষে অমাত্য রাক্ষসের নিজের অঙ্গুরীয় মুদ্রার শিলমোহর জলজল করছে। পত্রটি ইতিপূর্বে অনেকবার শুনেছেন রাজা সিন্ধু সেনা। তিনি পত্রের উত্তর মোটামুটি ভেবেই রেখেছিলেন সারা রাতে। তিনি ইতিমধ্যেই নিজেকে বেশ কয়েকবার মগধের সিংহাসনে সম্রাট রূপে কল্পনা করে ফেলেছেন। ওই নপুংসক মলয়কেতু আর তার নতুন গুরু শকুনিকে একদমই পছন্দ হয়নি সিন্ধু সেনার। ওই দুষ্ট ব্রাহ্মণের এত বড় স্পর্ধা যে তাকে হুমকি দেয় বীর সিন্ধু সেনাকে। এইবার সময় এসেছে তার নিজের উত্থানের। বজ্রের মতো গমগমে স্বরে মহামাত্যকে নির্দেশ দিলেন, লিখুন। প্রধান অমাত্য দ্রুত ভূর্জপত্র বের করে কলম কালিতে ডুবিয়ে লিখতে শুরু করলেন। মহামতি দানব, সাগরের প্রণাম নেবেন। আপনার প্রস্তাবে আমি সম্মত। এটাই আমাদের সুযোগ। পর্বত আরোহণ করে 15 দিন পরের অমাবস্যার রাত্রে আমি নগর পৌঁছাতে পারব। আমার সম্পূর্ণ সেনা আমার সঙ্গে থাকবে। রাহু ও কেতু দুজনকে হত্যা করাই শ্রেয়। কেতু এখন কুলুতের রাজমহলে আছে, তাকে আমি সেখানেই গুপ্ত হত্যা ব্যবহারে হত্যা করব। রাহুর পরিণামও একই হবে। গৃধ্র আপনার হাতে এবং আসলে আমাদের সমর্থনে আছে শুনে
খুশি হয়েছি। সে দ্বার খুলে দিলে আমার কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আপনি তাকে জানিয়ে রাখবেন এই অমাবস্যার তিথির কথা। একবার সেনা প্রবেশ করলেই সিংহাসন আমার। কথা থামিয়ে সিন্ধু সেনা বললেন, না, আমার নয়। লেখো, একবার সেনা প্রবেশ করলেই সিংহাসন আমাদের। আপনি শুধু পাশে থাকবেন মহামতি। ইতি সাগর। কথা থামিয়ে দ্বিতীয় অমাত্যের উদ্দেশ্যে মহারাজ বললেন, মদিরা। ইঙ্গিত বুঝে অমাত্য নিজেই পানীয় ঢেলে পেয়ালা এগিয়ে দিলেন রাজার দিকে। এক চুমুকে গোটা পেয়ালা শেষ করে সিন্ধু সেনা বললেন, শিলমোহর এনেছেন? আমতা আমতা করে প্রধান অমাত্য বললেন, যদি অভয় দেন তো একটা কথা বলি। বলুন। এ যে বড় গভীর চক্রান্ত মহারাজ। যদি সাংকেতিক ভাষাতেই নিজের নাম লেখা হয় তবে আর রাজমুদ্রার ছাপ দেওয়ার কি প্রয়োজন? আপনি নিশ্চিত তো যে আপনি এই উত্তর দিতে চান? ঠোঁটের কোণে হাসি ফুটল সিন্ধু সেনার। বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চিত। সুযোগ মানুষের জীবনে একবারই আসে মন্ত্রী, এবং যে সেই সুযোগের সদ্ব্যবহার করতে পারে না সে মূর্খ। আজকে যদি ভয় পেয়ে পিছিয়ে এসে আমি মগধ শাসনের সুযোগ হাতছাড়া করি তবে ভবিষ্যতে ইতিহাস আমায় হাসির পাত্র হিসেবে চিহ্নিত করবে। রাজমুদ্রার ছাপ দেওয়ার প্রয়োজন, কারণ অন্যথায় প্রাপক নিশ্চিত হতে পারবে না যে প্রেরক আসল ব্যক্তি। যেমন এই পত্রে অমাত্য রাক্ষসের মুদ্রা চিহ্ন না থাকলে আমি নিশ্চিত হতাম না যে এটি বাস্তবে রাক্ষসেরই লেখা। তাছাড়া এই পত্রে তো কারুরই নাম বা স্থান উল্লেখ থাকছে না। একমাত্র রাক্ষসের এই পত্র ছাড়া আমার এই লেখার ব্যাখ্যা কোনো তৃতীয় ব্যক্তি করতে পারবে না। কথার মাঝেই দুটি পাথর ঠুকে একটি প্রদীপ ধরিয়ে ফেলেছিলেন সিন্ধু সেনা। কথা শেষ করেই অমাত্য রাক্ষসের পত্রটি তিনি আগুনের উপর রাখলেন। দেখতে দেখতে পুরো ভূর্জপত্রটি ছাই আর ধোঁয়া হল। রাজা সিন্ধু সেনার চোখে তখন প্রদীপের শিখা ছায়া ফেলছে। সেই আগুনে মগধ গ্রাস করার স্বপ্ন তার দু চোখের মণিতে। পত্রটি সম্পূর্ণ ভস্মীভূত হতে তিনি ফিরলেন তার দুই বিশ্বস্ত অমাত্যর দিকে। পত্র এবং শিলমোহরের সরঞ্জাম এগিয়ে দিলেন প্রধান অমাত্য। নিজের ডান হাতের অনামিকার অঙ্গুরি দিয়ে পত্রের শেষে নিজের শিলমোহরের ছাপ এঁকে দিলেন মহারাজ সিন্ধু সেনা। এবং সেই সঙ্গেই শুরু হলো এক গভীর ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ। 12 জীবসিদ্ধি কক্ষের বাইরে অপেক্ষায় থাকা শেষ সৈনিকটিকে ভেতরে ডাকল। ভেতরে এসো। মহারাজ সুবর্মার মৃত্যুর মুহূর্তে উপস্থিত তার 5 অঙ্গরক্ষকদের মধ্যে 4 জনকে ইতিমধ্যে একে একে জিজ্ঞাসাবাদ করেছেন চাণক্য। রাজার মৃত্যু সংবাদ যে কয়েকজন মানুষ মাত্র জানে, তাদের মধ্যে এই 5 দেহরক্ষীও আছে যারা রাজার অত্যন্ত বিশ্বস্ত। সৈনিকটি ঢুকে চাণক্যকে প্রণাম জানালো। চাণক্য প্রশ্ন করলেন, তোমার নাম? শূদ্রক। মহারাজের মৃত্যুর সময়ে তুমি ঘটনাস্থলে উপস্থিত ছিলে? হ্যাঁ আচার্য। রাজার মৃত্যুর সংবাদ তুমি কাউকে জানিয়েছ? না আচার্য, এমনকি আমি নিজের স্ত্রীকেও এ বিষয়ে কিছুই বলিনি। সেই দিন কি ঘটেছিল তোমার মুখে শুনতে চাই। দেখা গেল এই সৈনিকটি মোটেই গুছিয়ে কথা বলতে পারে না, কথার মাঝে অন্য কথায় চলে যায়। তবে তার এই কথাবার্তা থেকে যেটুকু জানা গেল তা আগের 4 জনের বক্তব্যের সঙ্গে হুবহু মিলে যায়। তারা প্রত্যেকেই বারান্দায় দ্বারের কাছে পাহারায় দাঁড়িয়েছিল। উৎসব পুরো মাত্রায় চলছিল এবং তীরন্দাজি ও মল্লযুদ্ধ প্রতিযোগিতা নিয়ে সকলেই উত্তেজিত ছিল। হঠাৎই তারা দেখল মহারাজ ঢলে পড়লেন মেঝেতে। মহারাজের কাছে গিয়ে তারা দেখল যে মহারাজ তীরবিদ্ধ হয়েছেন। যুবরাজ চিত্রবর্মা সঙ্গে সঙ্গেই বৈদ্যকে ডেকে আনতে নির্দেশ দেন, কিন্তু তীরবিদ্ধ হওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই মহারাজ সুবর্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মহারাজকে আহত হয়ে পড়ে যেতে দেখতে পেয়েছিল
নিচে প্রাঙ্গণে উপস্থিত অনেকেই, তাই সেই সময় সকলে উৎসব থামিয়ে দেয়। সেই মুহূর্তে মহামন্ত্রী শ্রীশৈলর নির্দেশে প্রাসাদের দ্বার বন্ধ করা হয় এবং প্রাঙ্গণে উপস্থিত সকল জনতা ও প্রতিযোগীর তল্লাশি নেওয়া হয়। জানানো হয় যে মহারাজ আহত হয়েছেন তীরের আঘাতে। কেউ মহারাজের দিকে কাউকে বাণ নিক্ষেপ করতে দেখেছে কিনা সেটাও জিজ্ঞেস করা হয়। সকলেই ভেবেছিল যে সহজেই হত্যাকারীকে ধরা যাবে, কারণ এতজন লোকের মধ্যে কেউ মহারাজের দিকে বাণ চালাবে আর কেউ দেখতে পাবে না, এটা হতেই পারে না। কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে আততায়ীকে, কিন্তু বিস্ময়করভাবে কেউই এগিয়ে এলো না। কেউই দেখেনি হত্যাকারীকে, অথচ আঘাত লাগার সময়ে মহারাজ প্রাঙ্গণের দিকে মুখ করেই দাঁড়িয়েছিলেন। অতএব হত্যাকারী নিঃসন্দেহেই সামনের দিক থেকে ধনুক থেকে বাণ চালিয়েছে। সন্ধ্যা হয়ে যায় সকলের তল্লাশি নিতে নিতে। এরপরেও হত্যাকারীর সন্ধান না পাওয়ায় বাধ্য হয়েই সকলকে ছেড়ে দেওয়া হয়। শুধু ভিন রাজ্যের প্রতিযোগীদের অতিথিশালে রাখা হয়। মোটামুটি এই একই কথা সকলেই জানিয়েছে। জীবসিদ্ধি চাণক্যর মুখ দেখেই অনুমান করতে পারছে যে আচার্য হতাশ হচ্ছেন। 5 জন সৈনিককে জিজ্ঞাসাবাদ করেও নতুন কোনো তথ্যই সামনে আসেনি, কোনো সূত্রই পাওয়া যায়নি। 5ম জনও চাণক্যর কক্ষ থেকে বেরিয়ে যেতে চাণক্য জীবসিদ্ধির দিকে তাকিয়ে শুধু হতাশ ভঙ্গিতে দুদিকে ঘাড় নাড়লেন। চিত্রবর্মা ও শ্রীশৈলর কাছে যেটুকু আমরা জেনেছি, সৈনিকরাও এর বেশি কিছুই জানাতে পারল না। সকলেই একই কথা বলছে। জীবসিদ্ধি কিছুক্ষণ ভেবে বলল, আচার্য, আমার মস্তিষ্কে একটা সম্ভাবনা আসছে। চাণক্য মিষ্টি ঘোলের শরবতের পেয়ালায় এক চুমুক দিয়ে জানতে চাইলেন, শুনি, কি সম্ভাবনা? গোটা ব্যাপারটাই অসম্ভব। আমার মনে হয় এই চিত্রবর্মা ও শ্রীশৈল মিলেই মহারাজ সুবর্মাকে হত্যা করেছে এবং এই চক্রান্তে মহারাজের 5 অঙ্গরক্ষকও জড়িত। তাই হত্যাকাণ্ডর সময়ে বারান্দায় উপস্থিত সকলেই একই কথা বলছে। চাণক্য কয়েক মুহূর্ত উত্তর না দিয়ে নিঃশব্দে শরবত পান করলেন। পেয়ালা অর্ধেক খালি করে নামিয়ে রেখে বললেন, তুমি বলতে চাইছো যে এই 5 সৈনিক শেখানো বুলি আমাদের বলে গেল? হ্যাঁ আচার্য। শোনো জীবসিদ্ধি, গুছিয়ে মিথ্যা বলাটা কিন্তু সহজ কাজ না। তুমি বা তোমার মতো গুপ্তচর বৃত্তির মানুষরা মিথ্যা কথা বলতে, পরিচয় গোপন রাখতে যতটা অভ্যস্ত, সাধারণ অপরাধী কিন্তু মোটেই তা হয় না। গুছিয়ে মিথ্যে বলতে গেলে হয় কোথাও না কোথাও ভুল হবে, অথবা প্রত্যেকে হুবহু একই বয়ান দেবে। মানে তাদের ব্যবহৃত শব্দও কিছু ক্ষেত্রে মিলে যাবে। এদের 5 জনের ক্ষেত্রে কিন্তু তা ঘটেনি। এই যে শেষের জন একদমই গুছিয়ে কথা বলতে পারে না, প্রয়োজনীয় কথার মাঝে অনেক অপ্রয়োজনীয় কথা বলে ফেলেছিল। যদি গোটা ঘটনা মুখস্থ করে এসে বলতো তাহলে এটা কখনোই হতো না। সে নির্দ্বিধায় একবারও কথার মাঝে দিকভ্রষ্ট না হয়ে অবলীলায় সাজিয়ে গুছিয়ে বয়ান দিয়ে যেত। অঙ্গবস্ত্র পরিপাটি করতে করতে চাণক্য আবার বললেন, এরপর আবারও আমি শরীরী ভাষায় আসব। কথা বলতে গিয়ে বারবার গলা শুকিয়ে যাওয়া, চোখে চোখ রেখে কথা বলতে না পারা, বারবার মাথায় বা শরীরের কোনো অংশে হাত দেওয়া, এগুলো অপরাধীর লক্ষণ জানবে। এদের 5 জনের ক্ষেত্রে এরকম কিছুই লক্ষ্য করিনি। না হে জীবসিদ্ধি, এরা কাল্পনিক কোনো দৃশ্য বর্ণনা করেনি। এরা নিজের চাক্ষুষ করা একটি ঘটনার বিবরণ দিয়েছে নিজেদের মতো করে। এরা মিথ্যা বলেনি। পেয়ালা পুনরায় তুলে নিয়ে এক চুমুক শরবত গলা দিয়ে নামিয়ে চাণক্য বললেন, তাছাড়া ভুলে যেও না, অনেকেই মহারাজকে তীরবিদ্ধ হয়ে বারান্দার মেঝেতে পড়ে যেতে দেখেছে। জীবসিদ্ধি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সে বাধা পেল, কারণ কেউ কক্ষের দ্বারে আঘাত করছে। আওয়াজ শুনে জীবসিদ্ধি অনুমান করতে পারছে যে বাইরের ব্যক্তিটি যেই হোক সে উত্তেজিত। জীবসিদ্ধি উঠে গিয়ে দ্বার খুলে দিতেই কক্ষে হুড়মুড় করে ঢুকে পড়লেন
মহামাত্য শ্রীশৈল। আচার্য! বলুন আর্য, আপনি এত উত্তেজিত কেন? কি হয়েছে? বৈদ্য মানে রাজবৈদ্য চক্রাচার্যকে কেউ হত্যা করেছে। কে হত্যা করল সেটা জানতে আর একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরুন, আসছি পরের পর্ব নিয়ে। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।